এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এখানে 2টা ডিম, তারপরে চিনি, তারপর ডিমের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর কি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তায় আর কি ব্রেড টোস্ট করব ডিম দিয়ে, যার কারণে আর কি। আর প্রতিদিন দেখা যায় একই টাইপের খাবার কিন্তু বড় ছোট কারো কাছেই ভালো লাগে না, আর বিশেষ করে আমার কাছেই ভালো লাগে না প্রতিদিন রুটি বা নুডলস এগুলো খেতে। তো আজকে একটু ভিন্ন টাইপের আর কি সকালে নাস্তাটা করছি। যদিও দেখা যায় যে ব্রেডটা আমার অনেক বেশি পছন্দ, তবে আমার ছেলেরা কিন্তু অত বেশি পছন্দ করে না। তবে বাচ্চাদের পছন্দের নাস্তা হচ্ছে নুডলস। তো যাই হোক, বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে, নিজের পছন্দের কথা চিন্তা করেই কিন্তু আজকে সকালে নাস্তাটা এখানে রেডি করে নিচ্ছিলাম, আর চা করে নেব। আর বাসার মধ্যে আগে থেকে আর কি কাঁঠাল ছিল, কাঁঠালগুলো এত বেশি মিষ্টি আর শক্ত কাঁঠাল আমার অনেক বেশি পছন্দের। আমার ছেলেরাও শক্ত কাঁঠাল অনেক বেশি পছন্দ করে। তবে এই বছরে কিন্তু আমার এই নিয়ে মাত্র 2টা কাঁঠাল মানে কিনা হয়েছে। 2টা কাঁঠালেই অনেক বেশি শক্ত ছিল এবং অনেক বেশি ভালো পড়েছে। যদিও কাঁঠাল আমার বাসায় সবাই অত বেশি পছন্দ করে না, তবে শক্ত টাইপের কাঁঠালটা আমরা সবাই একটু পছন্দ করি। তো যাই হোক, এখানে আর কি সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম। 2 কাপ চা করে নিয়েছি, আর 2 রকমের চায়ের কাপের মধ্যে নিয়েছি, একটা আমার ছেলের আর একটা আমার। আর এখানে কাঁঠাল আর ডিম মানে ব্রেড টোস্ট এগুলো দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তাটা সেরে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি সংসারে কাজকর্মে। আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা, নারী যত বেশি মানে যতই অসুস্থ থাকি না কেন বা যাই হোক না কেন, সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। বাসাবাড়ি পরিষ্কার পরিপাটি রাখা সহজ 12টি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদিও দেখা যায় যে আমি সঞ্চয়ের ভিডিও আপলোড করি, কিন্তু আমার আজ থেকে 2-3 মাস আগে, 4-5 মাস আগে কিন্তু আমার চ্যানেলে সঞ্চয়ের ভিডিওর পাশাপাশি কিন্তু এইরকম বাসাবাড়ি গুছিয়ে পরিপাটি রাখা টিপস, তারপর অর্গানাইজিং ভিডিও, এরকম টাইপের ভিডিওগুলো আমি বেশি দিতাম। আলহামদুলিল্লাহ ওই ভিডিওগুলোতে ভালো ভিউজ হতো। কিন্তু ইদানিং কেন জানি টাকা সঞ্চয় বলেন, যে কোনো ভিডিও দেই না কেন, ওই ভিডিওগুলোতে কোনোভাবেই আর কি ভিউজ হচ্ছে না। আসলে আমি বুঝতে পারছি না আমার অডিয়েন্সরা কী পছন্দ করছে, কি ওরা কি টাকার ভিডিও পছন্দ করছে না লাইফস্টাইল ব্লগ পছন্দ করছে। যদিও এটা আমার অনেক শখ করে একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমি খুলেছিলাম, কিন্তু প্রথমত আমার চ্যানেলে একটা টাকার ভিডিও আর কি বেশি ভিউজ হয়েছিল, যার কারণে আমি বেশিরভাগই টাকা নিয়ে আর কি ভিডিও বানাই। তারপরেও আমার ইচ্ছে করে মাঝে মধ্যে আমার লাইফস্টাইল নিয়ে, আমার সংসারের কাজকর্ম নিয়ে আমি একটা ভিডিও বানাতে। আর আমার কাছে সংসারের কাজকর্ম নিয়ে ভিডিও বানাতে বেশি ভালো লাগে। তবে আমার অডিয়েন্সরা মাঝে মধ্যে দেখি যে টাকা নিয়ে ভিডিও বানালেই বেশি পছন্দ করে। তো যাই হোক, বাসাবাড়ি গুছিয়ে পরিপাটি রাখার প্রথম যে টিপসটা সেটা হচ্ছে একটু সঠিক পরিকল্পনা ও কিছু ছোট ছোট অভ্যাসই কিন্তু পারে অল্প সময়ে খুব সহজে আমাদের সংসারের কাজগুলোকে শেষ করে নিতে বা শেষ করে দিতে আর কি। তো তার জন্য সবসময় কিন্তু ভালো কোনো কিছু অভ্যাস আমাদের মধ্যে অবশ্যই রাখতে হবে। তা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। প্রতিদিন সবসময় চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠতে। এতে করে কিন্তু দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজই কিন্তু শেষ হয়ে যায়। 2 নম্বর যে টিপসটা সেটা হলো সবসময় চেষ্টা করবেন প্রতি মাসের 15 দিন পরে পরে হলো কিন্তু বাসার ঝুল ঝেড়ে নিতে। আজকে কিন্তু আমার বাসার ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। যদিও দেখা যায় যে প্রতি 15 দিন পরে পরে অনেক সময় খেয়াল থাকে না বা মনে থাকে না, তার জন্য আমি সবসময় চেষ্টা করি মাসে একবার হলেও কিন্তু আমার বাসার যত ঝুল আছে সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তারপর ঝুলগুলো ঝেড়ে নেওয়ার পরে কিন্তু উপর থেকে অনেক বেশি ধুলাবালি বা ময়লা কিন্তু পড়েছিল, যার কারণে আর কি আজকে বাসার যত ফার্নিচার আছে সেগুলোও কিন্তু আজকে মুছে নেব। তারপরে কিন্তু দেখা যায় যে প্রতিনিয়ত কিন্তু আমরা গৃহিণীরা সংসারের কাজ করতেই হয়। তারপরও প্রতিদিন কিন্তু যতই কাজ করি না কেন, তারপরে কিন্তু বাসার মধ্যে ধুলাবালি কিন্তু কম হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে যে ঝুলগুলো ঝাড়ার পর যে ধুলাবালিগুলো পড়েছে এগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো 3 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে দেখা যায় যে আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি দেখা যায় যে এই যে
এলোমেলো কাপড় থাকে, দেখা যায় যে প্রতিদিন আমরা গোসলের পর যে কাপড়গুলো নিয়ে আসি বা যে কাপড়গুলো দেখা যায় যে ছাদে দিয়ে আসি, ওইগুলো যখন বিকেলবেলা নিয়ে আসি, আমি সবসময় চেষ্টা করবেন প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন মানে গুছিয়ে নিতে, গুছিয়ে পরিপাটি করে রাখতে। এতে করে দেখা যায় যে ঘরটাকে কিন্তু আর এলোমেলো বা অপরিষ্কার মনে হয় না। একটা ঘরকে তখনই সবচেয়ে বেশি অগোছালো মনে হয় যখন বাসার মধ্যে এলোমেলো কাপড় থাকে। সবসময় যদি বাসাটাকে পরিপাটি গুছানো রাখতে চান তাহলে অবশ্যই প্রতিদিনের কাপড় প্রতিদিন গুছিয়ে ওয়ার্ডরোবের মধ্যে রেখে দেবেন। তারপরে চলে আসি 4 নাম্বার যে টিপসটা, সবার বাসায় কিন্তু কম বেশি মেডিসিন থাকে, কারণ সবার বাসায় কিন্তু হঠাৎ করেই কিন্তু আমরা মানুষ অসুস্থ হয়ে যায়। দেখা যায় যে ব্যথাজনিত কোনো কারণ থাকতে পারে, বা দেখা যায় যে জ্বর, বা দেখা যায় যে গ্যাসের প্রবলেম থাকতেই পারে, বা প্রেশারের সমস্যা থাকতে পারে, যার কারণে আমার বাসায় কিন্তু সবসময় এই সামান্য কিছু মেডিসিন আমি সবসময় রাখি। তো যখনই মেডিসিনগুলো খাওয়া শেষ হয়ে যাবে, খালি যে ঠোঙ্গাগুলো হয় ওইগুলো কিন্তু সবসময় চেষ্টা করবেন একটা কেচির সাহায্যে আর কি সবসময় সাথে সাথে আর কি কেটে পরিষ্কার করে রাখতে। এতে করে কিন্তু অপ্রয়োজনীয় কোনো ময়লা আবর্জনা কিন্তু বাসার মধ্যে থাকবে না। তো আমি কিন্তু এই যে দেখেন আমার বাসার মধ্যে যে মেডিসিনগুলো শেষ হয়ে গিয়েছিলো এগুলো আলাদা করে ফেলেছি। তো তারপরে আর কি বিকেলবেলা মানে যে বারান্দার মধ্যে যে কাপড়গুলো দিয়েছিলাম শুকিয়ে গিয়েছিলো, ওই কাপড়গুলোও কিন্তু এখন এনে গুছিয়ে তারপরে রেখে দিচ্ছি আর কি। দেখা যায় যে প্রতিদিনের কাপড় যদি আমরা প্রতিদিন সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই, এতে করে কিন্তু ঘরটা একদম গুছানো বা পরিপাটি দেখা যায়। তো আমার মতো চাইলে কিন্তু আপনারা প্রতিদিনের কাপড় চোপড় যে কাপড় চোপড় ধুয়ে দেন শুকিয়ে যায় সেই কাপড়গুলো সঙ্গে সঙ্গে আর কি মানে বারান্দা থেকে এনে তারপরে আর কি গুছিয়ে রাখতে পারেন। তো যাই হোক, তারপরে চলে আসি 5 নম্বরের যে টিপসটা। আসলে মানে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলো আমরা প্রতিদিনে কাজে লাগে ওইগুলো যখন আমরা ব্যবহার করি সাথে সাথে কিন্তু অনেকে দেখবেন ব্যবহার করে এখানে সেখানে ফেলে রাখেন। আমি মনে করি কি আসলে এখানে সেখানে ফেলে না রেখে জায়গার জিনিস কিন্তু সবসময় জায়গায় রাখবেন। এতে করে কিন্তু ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিপাটি এবং গুছানো মনে হবে। তারপরে 6 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন যদি নাও পারেন 15 দিন পর পর বা 7 দিন পরে পরে সবসময় চেষ্টা করবেন বাসার যত ফার্নিচার আছে সব কিছু আর কি মুছে রাখার জন্য। কাঠের হোক বা পার্টেক্সের হোক যেরকমই থাকুক না কেন সব ফার্নিচারগুলো সবসময় চেষ্টা করবেন আর কি 15 দিন পর পর সপ্তাহে 1 দিন হলো বাসার সব ফার্নিচার আর কি মানে মুছে পরিষ্কার রাখার জন্য। এতে করে কিন্তু ফার্নিচারের উপর ধুলাবালি থাকে না আর ফার্নিচারটা কিন্তু দেখতে অনেক বেশি চকচকে দেখায়। তারপরে যে চলে আসি 6 নাম্বারের যে টিপসটা, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা সবসময় চেষ্টা করবেন প্রতিদিন 1 থেকে 2 বার হলেও কিন্তু ঘর মুছে রাখতে। আর ঘর মোছার সময় সবসময় চেষ্টা করবেন যে ডেটল বা স্যাভলন দিয়ে আর কি ঘর মোছার জন্য, কারণ বাচ্চারা কিন্তু সবসময় দেখবেন বাসা বাড়িতে যারা থাকে নিচে কিন্তু অনেক বেশি খেলাধুলা করে, কারণ যেহেতু বাচ্চারা বাহিরে যায় না সবসময় বাসার মধ্যেই থাকে ফ্লোরের মধ্যেই খেলাধুলা করে, তার জন্য সবসময় চেষ্টা করবেন ডেটল বা স্যাভলন দিয়ে প্রতিদিন 2 থেকে 1 বার হলেও কিন্তু ঘরটাকে মুছে রাখতে। আর যাদের হেল্পিং হ্যান্ড খালা আছে তারা তো প্রতিদিনই মুছে রাখেন, আর যাদের নেই তারাও কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন 1 বার হলেও ঘর মুছে রাখতে। তারপরে চলে আসি 7 নাম্বার যে টিপসটা সেটা হলো দেখেন প্রতিদিন দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের বেসিংটা অনেক বেশি কাজে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বেসিংয়ের কাছে চলে আসি নিজেকে ফ্রেশ করতে। তো নিজেকে ফ্রেশ করার পাশাপাশি কিন্তু সবসময় চেষ্টা করবেন বেসিংটাকেও ফ্রেশ বা পরিষ্কার রাখতে। এতে করে কিন্তু দেখা যায় যে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো কাজে লাগবে বা স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে যদি বেসিংটা পরিষ্কার থাকে। তো আমি সবসময় চেষ্টা করি দিনে 2 থেকে 3 বার হলেও যেন বেসিংটা পরিষ্কার রাখি। আমার কাছে কেন জানি বেসিং অপরিষ্কার একদমই ভালো লাগে না। আর আমার বাসার পানি এত বেশি আয়রন কি বলবো, সাদা টাইলসের মধ্যে সব কিছুতে একদম দাগ মানে লেগে যায়। প্রতিদিনই পরিষ্কার করে রাখতে হয়, ওয়াশরুম থেকে শুরু করে বেসিং সব কিছুই কিন্তু আমি প্রতিদিনই গোসল করতে গেলে সাথে সাথেই কিন্তু ওয়াশরুম পরিষ্কার করে নিই। আর বেসিংটা কিন্তু প্রতিদিন আমি গোসলের আগেই পরিষ্কার করে নিই। তো দেখা যায় যে বেসিংয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা নিজেদেরকে ফ্রেশ করতে হলে বেসিংটার কাজেই লাগে সবচেয়ে আগে। তার কারণে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন 1 বার হলো বেসিংটাকে ডিপ ক্লিনিং করার জন্য। তো আমি 8 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে প্রতিদিনের ময়লা যত কাপড় চোপড় আছে সাথে সাথে চেষ্টা করবেন ধুয়ে ফেলার জন্য। এতে করে কিন্তু ময়লা কাপড় আর জমা হয় না। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে অনেকে দেখবেন হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করান, তো আবার অনেকে আছে ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুন। তো আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নাই তার জন্য আমি চেষ্টা করি সবসময় প্রতিদিনের কাপড় মানে জমিয়ে
না রেখে প্রতিদিন ধুয়ে ফেলতে, এতে করে কিন্তু আমার অনেক কষ্টটা অনেক বেশি কমে যায়। তারপরে চলে আসি 9 নম্বরের যে টিপসটা, সেটা প্রতিদিন 20 থেকে 40 মিনিট সবসময় চেষ্টা করবেন বাসাটাকে একটু সময় দিয়ে গুছানো বা সব বাসার মানে সব কিছুতে সময় দেওয়ার জন্য। এতে করে কিন্তু দেখা যায় যে 20 থেকে 40 মিনিটেই কিন্তু আপনার বাসাটা সবসময় গোছানো বা পরিপাটি থাকবে। এবং কি অপ্রয়োজনীয় জিনিস কখনোই বাসায় রাখবেন না, অপ্রয়োজনীয় জিনিস সবসময় ফেলে দিবেন। তারপর 10 নম্বরের যে টিপসটা, সেটা হলো পরিবারের সবাইকে ছোট ছোট দায়িত্ব দিবেন। কারণ সংসারটা কিন্তু একা আপনার না, একাই যে আপনি এই সংসারটাকে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবেন তা কিন্তু না। সংসারের ছোট থেকে বড় সবাইকে কাজ বন্টন করে দিবেন, যে এক একজন এক একটা কাজ করবে। এতে করে কিন্তু দেখা যায় যে সবসময় কিন্তু বাসাটা পরিপাটি ও গোছানো থাকবে। 11 নম্বর যে টিপসটা, আমাদের সবার বাসায় দেখবেন খালি বোতল অনেক বেশি জমা হয়ে যায়, বা দেখা যায় যে অপ্রয়োজনীয় বই খাতাও কিন্তু জমা হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন ওই জিনিসগুলোকে হয়তো বাহিরে বিক্রি করে দেবেন, না হয় সেগুলোকে ফেলে দেবেন। আর এতে করে দেখা যায় যে ঘরের মধ্যে মানে এই বাড়তি কোনো ময়লা আসলে জমা হয়ে থাকবে না। তারপরে 12 নম্বর যে টিপসটা, সেটা হলো সবসময় চেষ্টা করবেন রান্নার আগে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করতে আসবেন। এবং কি রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে আসবেন। এতে করে দেখা যায় যে আপনি সময়ের অনেক বেশি বরকত পাবেন। একদিক দিয়ে রান্না করলে দেখা গিয়েছে রান্না করে অনেক সময় রান্না করার সময় দেখবেন বেসিংয়ের মধ্যে অনেক বেশি হাঁড়ি পাতিল জমা হয়ে যায়, প্লেট বাটি জমা হয়ে যায়। তো একদিক দিয়ে যদি আপনি রান্নাটা করতে থাকেন, অন্য দিক দিয়ে দেখা যায় যে গ্যাসের মধ্যে যেহেতু রান্না করা হয়, দেখা যায় একদিক দিয়ে রান্নাটা হচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু বেসিংয়ের সব হাঁড়ি পাতিলগুলো সঙ্গে সঙ্গে আমরা ধুয়ে ফেলতে পারি। এতে করে কিন্তু দেখা যায় যে রান্নাঘরও অপরিষ্কার থাকার কোনো চান্স থাকে না। আর রান্নাঘরটা কিন্তু সবসময় কিন্তু দেখবেন এতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গোছানো পরিপাটি থাকবে। তখন কিন্তু আপনি যখনই রান্না করতে আসবেন তখনই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আসলে সারাটা দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা গৃহিণীরা কিচেনের মধ্যে থাকি, আর কিচেনটা যদি গোছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে বা মনের মধ্যে অনেক রকম শান্তি কাজ করে। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনের মধ্যে থেকেই কিন্তু আমরা পরিবারের মানুষদের জন্য ভালোবেসে রান্নাগুলো করে থাকি, আর সেই রান্নাগুলোই কিন্তু তারা খুব তৃপ্তি সহকারে খায়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তার পরে কিন্তু পুরো কিচেনটাকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আবার রান্নার পরে যখন একদম যত হাঁড়ি পাতিল যা কিছুই থাকুক না কেন কিচেনের মধ্যে সব হাঁড়ি পাতিলগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিই, বেসিং এরিয়া পরিষ্কার করে নিই, চুলার আশপাশ সব কিছু কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম, কারণ রান্নার পরে কিন্তু আমার পুরোটা কিচেনকে আবার পরিষ্কার পরিপাটি ও গুছিয়ে রাখতে হবে এবং ডিপ ক্লিনিং করে নিতে হবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি রান্নার পরে যত হাঁড়ি পাতিল যা কিছু থাকুক না কেন তার সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিতে। এতে করে কিন্তু দেখা যায় যে আর রান্নার মানে অন্য সময় দেখবেন কিচেনটাকে একদম পরিষ্কার দেখায়। তো আমি সঙ্গে সঙ্গে রান্নার পরে যত হাঁড়ি পাতিল থাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে জিনিস জায়গায় রেখে দিই, এবং কি বেসিং এরিয়া থেকে শুরু করে চুলার আশপাশ সব কিছু আবারও মুছে নেই। কারণ রান্নার সময় দেখবেন চুলার উপরে অনেক বেশি তেল চিটচিটে ভাব কিন্তু পড়ে যায়, আর তেলে ভাব হয়ে যায়। এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে রান্নার পরে কিন্তু মানে চুলার আশপাশ সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে হবে বা পরিষ্কার করে রাখতে হবে। তো সবসময় কিন্তু আমি রান্নার সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নার পর চুলার আশপাশ বেসিং এরিয়া, তারপরে বেসিংয়ের যে কাউন্টার টপ থাকে সব কিছুই কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে রাখি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।